শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী অর্হৎ পূজনীয় নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের যে একটা ধর্ম আলোচনা আছে ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। একবার রাজা বললেন যে ভান্তে নাগসেন, আপনি যে নাম রূপ বলতেছেন তার মধ্যে নাম কি আর রূপ কি? মহারাজ, এদের মধ্যে যা স্থূল তা হলো রূপ, অর্থাৎ জড় পদার্থ, আর যে সমস্ত সূক্ষ্ম চিত্ত চৈতসিক ধর্ম আছে এরা নাম বা চেতনা। বাতে নাগসেন, কি কারণে শুধুমাত্র নাম কিংবা রূপ জন্মগ্রহণ করে না? মহারাজ, নাম ও রূপ উভয়ে পরস্পর আশ্রিত। এক অপরকে বিনা বেশিক্ষণ থাকতে পারে না। এই উভয়বিধ ধর্ম একত্রেই উৎপন্ন হয়। বান্তে নাগসেন, আমাকে উপমা প্রদান করুন। মহারাজ, যদি মুরগির কলল অর্থাৎ ডিমের সাদা অংশ না হয় তাহলে ওই কুসুমও হয় না। এখানে কলল ও ডিম পরস্পর আশ্রিত, অর্থাৎ সাদা অংশ আর কুসুম দুটোই আশ্রিত, একসঙ্গেই দুটিরই উৎপত্তি হয়। এইরূপে মহারাজ, যেখানে নাম হয় না সে স্থানে রূপও হয় না। নাম ও রূপ উভয়ই পরস্পর আশ্রিত, তাদের একসঙ্গে উৎপত্তি হয়। এরূপে এরা চিরকাল চলতেছে। বান্তে নাগসেন, আপনি দক্ষ। একবার রাজা বললেন, বান্তে নাগসেন, আপনি যে এখানে বললেন চিরকাল, এই কাল কি আসলে? মহারাজ, অতীত, ভবিষ্যৎ, বর্তমানকে এই কাল বলে। বান্তে, সকল কাল আছে কি? মহারাজ, কোনো কাল আছে আর কোনো কাল নাই। বান্তে, কি কাল আছে আর কি কাল নাই? মহারাজ, যে সকল সংস্কার অতীত, বিগত, নিরুদ্ধ ও বিপরিণত হয়েছে তাদের কাল নাই। যে সকল ধর্ম ফলস্বরূপ ও যারা ফলোৎপাদন স্বভাবযুক্ত, যারা অন্য স্থানে পুনর্জন্ম প্রদান করে তাদের জন্য কাল আছে। যে সকল সত্য মৃত্যুর পর অন্য স্থানে উৎপন্ন হয়েছে তাদের জন্য কাল আছে। যে সকল সত্য মৃত্যুর পর অন্য স্থানে উৎপন্ন হয় না তাদের জন্য কাল নাই। আর যে সকল সত্য পরিনির্বাপিত হয়েছেন, পরিনির্বাপিত হেতু তাদের জন্য কাল নাই। বান্তে নাগসেন, আপনি দক্ষ। এবার রাজা বললেন, বান্তে নাগসেন, অতীত, ভবিষ্যৎ, বর্তমান কালের মূল কি? মহারাজ, এদের মূল অবিদ্যা। অবিদ্যা প্রত্যয় হতে সংস্কার, সংস্কার প্রত্যয় হতে বিজ্ঞান, বিজ্ঞান প্রত্যয় হতে নামরূপ, নামরূপ প্রত্যয় হতে সরায়তন, সরায়তন প্রত্যয় হতে স্পর্শ, স্পর্শ প্রত্যয় হতে বেদনা, বেদনা প্রত্যয় হতে তৃষ্ণা, তৃষ্ণা প্রত্যয় হতে উপাদান, উপাদান প্রত্যয় হতে ভব, ভব প্রত্যয় হতে জন্ম, এবং জন্ম প্রত্যয় হতে জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দুশ্চিন্তা, হতাশা উৎপন্ন হয়। এইভাবে এই একমাত্র কালের পূর্বতম সীমা, অর্থাৎ কোথা থেকে এই কাল আরম্ভ হয়েছে তা জানা যায় না। বান্তে নাগসেন, আপনি দক্ষ। রাজা বললেন, বান্তে নাগসেন, আপনি বললেন যে পূর্বসীমা জানা যায় না, সে সম্পর্কে উপমা প্রদান করুন, কীভাবে বুঝব? মহারাজ, কোনো ব্যক্তি এক ক্ষুদ্র বীজ জমিতে বপন করে। সে বীজ থেকে অঙ্কুর জন্মে ক্রমান্বয়ে বর্ধিত হয়ে বড় গাছ হয়, তাতে ফল ধরে। সেই ফলের বীজ নিয়ে আবার তা রোপণ করে। সেই বীজ থেকে আবার অঙ্কুর উৎপন্ন হয়ে ক্রমান্বয়ে বর্ধিত হয়ে বড় বৃক্ষ হয় এবং তাতে আবার ফল ধরে। মহারাজ, আপনি বলুন, এই বীজ অঙ্কুর প্রবাহের অন্ত আছে কি, শেষ আছে কি? অর্থাৎ গাছ থেকে চারা, গুলা, গুলা থেকে চারা, চারা থেকে আবার গাছ, গাছ থেকে আবার গুলা, গুলা থেকে আবার চারা, এভাবে এভাবে চলতেই থাকে। এর কোনো শেষ আছে কি?
না বানতে এর কিভাবে শেষ থাকবে? মহারাজ, এই রূপ কালেরও পূর্ব সীমা জানা যায় না। বানতে আরও উপমা প্রদান করুন ওই বোঝার জন্য। মহারাজ, মুরগি হতে ডিম উৎপন্ন হয়, ডিম জন্মে, ডিম হতে মুরগি জন্মে, আবার আবার মুরগি হতে ডিম হয়। এইভাবে এই প্রবাহের শেষ আছে কি? না বানতে। মহারাজ, এরূপই কালের সীমা জানা যায় না, অর্থাৎ কখন থেকে এই কাল শুরু হয়েছে সেটা জানা যায় না, বোঝা যায় না। বানতে আরও উপমা প্রদান করুন। তখন নাগসেন বানতে একটা মাটির উপর গোল করে একটা চক্র অঙ্কন করলেন, অর্থাৎ গোল করে একটা দাগ দিলেন, নাকি আঁক দিলেন। তখন বলেন, মহারাজ, এই চক্রটি শেষ আছে কি? অর্থাৎ কোথা থেকে এরকম করে যে দিয়ে হয়েছে, কোথাও তো শেষ নাই, গোল ঘুরতে ঘূর্ণয়মান এটা। না বানতে এটারও শেষ নাই। মহারাজ, এই রূপে ভগবান এই সকলকে চক্ররূপে বর্ণনা করেছেন। চক্ষু ও রূপ অর্থাৎ দৃশ্যমান থাকলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবেই, এটা হয়ে থাকে। যখন এই তিনের সঙ্গতি হয় তখন স্পর্শ উৎপন্ন হয়, স্পর্শের হতে বেদনা উৎপন্ন হয়, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে কর্ম হয়, কর্ম হতে পুনরায় চক্ষু উৎপন্ন হয়। আচ্ছা, এই কার্যকারণ দ্বারার অন্ত আছে কি? আপনি বলুন তো। নাই বানতে। সূত্র, শব্দ, এইভাবে ছড়াতেন দ্বারে যা কিছু উৎপন্ন হয় তা সব কিছুই একটার পর একটা, একটার পর একটা এরকম হতেই থাকে। অর্থাৎ দুটা আভ্যন্তরীণ দ্বার আর বাহ্যিক দ্বার, প্রসাদ রূপ আর আলাদা গোচর রূপ, এই দুটা সংস্পর্শে এগুলো স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, কর্ম, এগুলো একটার পর একটা সরায়তন দ্বার উৎপন্ন হতেই থাকে। এর কোনো অন্ত আছে কি? আপনি বলুন তো, শেষ আছে কি? না বানতে। মহারাজ, এই রূপে কালের পূর্বসীমা জানা যায় না। বানতে না বসেন, আপনি দক্ষ। রাজা একবার বললেন, বানতে না বসেন, আপনি যে বললেন পূর্বসীমা দেখা যায় না, সেই পূর্বসীমা আসলে কি? মহারাজ, যা অতীত কাল তাই পূর্বসীমা, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেই রকম আর কি। বানতে না বসেন, আপনি যে বললেন পূর্বসীমা দেখা যায় না, সমস্ত পূর্বসীমায় কি দেখা যায় না? মহারাজ, কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। বানতে কি কি দেখা যায় আর কি কি দেখা যায় না? মহারাজ, এর পূর্বে সম্পূর্ণরূপে সর্বপ্রকারে অবিদ্যা ছিল না, অতঃপর হঠাৎ উৎপন্ন হয়েছে, এরকম পূর্বসীমা জানা যায় না। বানতে না বসেন, যদি কোনো বস্তু না থেকে উৎপন্ন হয় এবং হয়ে বিলীন হয়, তবে এই প্রকারে তা দুই দিক থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রাসপ্রাপ্ত হয় নয় কি? মহারাজ, হ্যাঁ, যদিও দুই দিক থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রাসপ্রাপ্ত হয়, তবুও দুই দিক থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধি পেতে পারে। বানতে, হ্যাঁ, তাও বৃদ্ধি পেতে পারে। আমি ইহা জিজ্ঞেস করি নাই। সেই সীমা থেকে যে স্থানে ছিন্ন হয়েছে সেই স্থান থেকে বৃদ্ধি পেতে পারে কি না? হ্যাঁ, বৃদ্ধি পেতে পারে। বানতে উপমা প্রদান করুন। স্তবের নাগসেন বানতে তাকে বীজ বৃক্ষের উপমা আবার বুঝিয়ে বললেন। এই পঞ্চস্কন্ধ শুধুমাত্র দুঃখ প্রবাহের বীজ রাশি। তখন রাজা বললেন, বানতে নাগসেন, আসলে আপনি দক্ষ। রাজা বললেন, বানতে নাগসেন, এমন কোন সংস্কার আছে যা উৎপন্ন হয়? হ্যাঁ মহারাজ, এমন সংস্কার আছে যা উৎপন্ন হয়। সেগুলো কি কি? মহারাজ, চক্ষু রূপ থাকলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়, চক্ষু বিজ্ঞান হলে চক্ষু সংস্পর্শ উৎপন্ন হয়, চক্ষু সংস্পর্শ হলে বেদনা অনুভূতি হয়, বেদনা হলে তৃষ্ণা উৎপন্ন হয়, তৃষ্ণা হলে উপাদান হয়, উপাদান হলে ভব কর্মভব হয়, ভব হলে জন্ম হয়, জন্ম হলে জরা মরণ শোক পরিদেবন দুঃখ দুর্দশা হতাশা উৎপন্ন হবেই। এই প্রকারে শুধুমাত্র এই দুঃখপুঞ্জই উৎপন্ন হয়। মহারাজ,
চক্ষু রূপ না থাকলে চক্ষু বিজ্ঞান হয় না, চক্ষু বিজ্ঞান না থাকলে চক্ষু সংস্পর্শ হয় না, চক্ষু সংস্পর্শ না থাকলে বেদনা হয় না, বেদনা উৎপন্ন না হলে তৃষ্ণা হয় না, তৃষ্ণা উৎপন্ন না হলে উপাদান হয় না, উপাদান উৎপন্ন না হলে ভব উৎপন্ন হয় না, ভব উৎপন্ন না হলে জন্ম উৎপন্ন হয় না, জন্ম উৎপন্ন না হলে জরা মরণ সুখ পরিদেবন দুঃখ দুশ্চিন্তা হতাশা কিছুই উৎপন্ন হয় না। এই প্রকারে কেবল এই দুঃখপুঞ্জই সম্পূর্ণ নিরোধ হয়ে যায়। ভানতে না ঘোষেন? ঠিক আছে, বুঝতে পারলাম। রাজা বললেন, ভানতে না ঘোষেন, এমন কোন সংস্কার আছে কি যা অভাব হতে উৎপন্ন হয়? হ্যাঁ মহারাজ, এমন কোন সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়। বাপ প্রবাহ হতে সংস্কার সমূহ উৎপন্ন হয়। পান্তে উপমা প্রদান করুন। মহারাজ, আপনি যেই ঘরে বসেছেন উহা কি অভাব হতে উৎপন্ন হয়েছে? পান্তে, এখানে এমন কোনো বস্তু নয় যা অভাব হতে উৎপন্ন হয়, বাপ হতেই উৎপন্ন হয়েছে। এই কাঠগুলি পূর্বে বনে ছিল, এই মাটি পৃথিবীতে ছিল, নরনারীদের সেজন্য প্রচেষ্টার ফলে এই ঘর এই বাড়ি প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়, বাপ অস্তিত্ব প্রবাহ হতে সংস্কার উৎপন্ন হয়। বান্তে আরও উপমা প্রদান করুন। মহারাজ, যে সকল বৃক্ষ লতা পৃথিবী থেকে উঠে ক্রমান্বয়ে বেড়ে বড় হয়ে বিশাল আকার ধারণ করে ফুল ফল ধারণ করে, সেই সকল বৃক্ষ লতা অভাব হতে জাত হয় নাই, জন্ম হয় নাই, বাপ হতে সে বৃক্ষরাজি জন্মেছে। মহারাজ, এইভাবে এমন কোনো সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়েছে, বাপ হতেই সংস্কার সমূহ উৎপন্ন হয়। আরও উপমা প্রদান করুন বান্তে। মহারাজ, কুম্ভকার বা কুমার পৃথিবী থেকে মাটি নিয়ে নানান বাজন নির্মাণ করে, তৈরি করে, সেই বাজনসমূহ অভাব থেকে উৎপন্ন হয় না, বাপ থেকে উৎপন্ন হয়। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়েছে, বাপ হতে সংস্কারসমূহ উৎপন্ন হয়। পুনরায় উপমা প্রদান করুন বান্তে। মহারাজ, বীণার পত্র, চামড়া, কাঠের দ্রোণী, দণ্ড, গলদেশ, তন্ত্রীসমূহ ও প্রান্ত অর্থাৎ কোনা না থাকে এবং বাদক ব্যক্তির তজ্জন্য প্রচেষ্টা উদ্যম না থাকে, তবে কোনো শব্দ বের হয় কি না বান্তে? মহারাজ, আর যখন বীণার পত্র চামড়া ইত্যাদি থাকে তখন শব্দ বের হয় কি? হ্যাঁ বান্তে, তখন শব্দ বের হয়। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব থেকে উৎপন্ন হয়েছে, বাপ থেকে সংস্কার উৎপন্ন হয়। আরও উপমা প্রদান করুন বান্তে। মহারাজ, যদি জ্বালানি না থাকে, ছোট জ্বালানি অর্থাৎ আগুন ধরানোর ছোট ছোট কাঠ এগুলো না থাকে, মন্থরের দড়ি না থাকে, আরও বেশি জ্বালানি না থাকে, ছেঁড়া কাপড়ের টুকরা না থাকে, সেজন্য মানুষের প্রচেষ্টাও না থাকে, তাহলে আগুন জ্বলবে কি না বান্তে? মহারাজ, আর যদি অরণি এবং প্রভৃতি যে সমস্ত দ্রব্যের প্রয়োজন সব সমস্ত দ্রব্য সংযোগ হয়, তাহলে আগুন জ্বলবে কি? হ্যাঁ বান্তে, অবশ্যই জ্বলবে। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়েছে, বাপ হতেই সংস্কার উৎপন্ন হয়। বান্তে আরও উপমা প্রদান করুন। মহারাজ, যদি আতস কাশ না থাকে, সূর্য রশ্মি না থাকে, আর শুষ্ক গোময় না থাকে, তাহলে কি আগুন উৎপন্ন হবে না বান্তে? আর মহারাজ, যদি আতস বা কাশ প্রভৃতি বস্তুর সংযোগ হয়, তাহলে আগুন উৎপন্ন হবে কি? হ্যাঁ বান্তে, তখন উৎপন্ন হবে। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব হতে উৎপন্ন হয়েছে, বাপ হতে সংস্কার উৎপন্ন হয়। বান্তে আরও উপমা প্রদান করুন। মহারাজ, যদি আয়না না থাকে, আভা না থাকে, মুখও না থাকে, তবে কি ছায়া পড়বে? নিজের যে প্রতিচ্ছবি দেখা যাবে না বান্তে? মহারাজ, যদি আয়না প্রভৃতি সমস্ত দ্রব্য থাকে, তাহলে কি দেখা যাবে? হ্যাঁ বান্তে, তখন পড়বে। মহারাজ, এই প্রকারে এমন কোনো সংস্কার নাই যা অভাব থেকে উৎপন্ন হয়েছে, বাপ বা প্রাক্তন দ্বারা থেকে সংস্কার উৎপন্ন হয়। আসলে বান্তে না বসেন, আপনি দক্ষ। রাজা বলেন, বান্তে না বসেন, কোনো জ্ঞাতা উপলব্ধ হয় কি? মহারাজ, এই জ্ঞাতা আবার কে?
বান্তে যে জীবাত্মা আমাদের ভিতরে থেকে চক্ষু দ্বারা রূপ তা দৃশ্যমান দেখে, কর্ণ দ্বারা শব্দ শুনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়ে রস আস্বাদন করে, চামড়া দিয়ে স্পর্শ বস্তু স্পর্শ করে এবং মন দ্বারা ধর্ম ভিতরের বিষয় কল্পনা অবগত হয়। যেমন আমরা এখানে প্রাসাদে বসে যেই যেই জানালা দ্বারা দেখতে ইচ্ছা করি সেই সেই জানালা দিয়ে দেখতে পারি। পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে জানালা দিয়ে দেখতে পারি। সেই রূপ বান্তে আমাদের ভিতরে যে জীবাত্মা আছে তিনি যেই যেই দরজা দিয়ে দেখতে ইচ্ছা করে সেই সেই দরজা দিয়ে দেখতে পারেন। তখন ভান্তে বললেন, মহারাজ, 5 প্রকার দরজা সম্বন্ধে আলোচনা করব, আপনি তা মনোযোগ সহকারে শুনুন। যদি আমাদের ভিতরে স্থিত জীব চক্ষু দিয়ে রূপ দেখে, তবে আমরা যেমন প্রাসাদের এখানে বসে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে বা দক্ষিণ দিকে যে কোনো জানালা দিয়ে ইচ্ছা অনুসারে বাইরের রূপ মাত্র দেখতে পারি, সেরূপ আমাদের ভিতরে স্থিত জীবেরও কান, নাক প্রভৃতি সকল ইন্দ্রিয় দ্বারা শুধুমাত্র রূপ দর্শন হতো। চোখ দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, কায় ও মন দিয়ে শব্দ শ্রুত হতো, শোনা যেত। চক্ষু, কর্ণ, জিহ্বা, কায় ও মন দিয়ে ঘ্রাণ নিতে পারা যেত। চক্ষু, কর্ণ, জিহ্বা, কায় ও মন দিয়ে রস আস্বাদন করা যেত। চক্ষু, কর্ণ, জিহ্বা, কায় ও মন দিয়ে স্পষ্টব্য দ্রব্য স্পষ্ট করা যেত। চক্ষু, কর্ণ, জিহ্বা, কায় ও মন দিয়ে বিজ্ঞাত হতো, তা কল্পিত বিষয় জানা যেত। এরকম হয় কি? না বানতে, তা তো সম্ভব হয় না। মহারাজ, তাহলে আপনার পূর্বের কথার সাথে পরের এবং পরের কথার সাথে পূর্বের কথা মিল হচ্ছে না। মহারাজ, এই জানালাগুলি খুলে দিলে আমরা যেমন প্রাসাদে এখানে বসে উন্মুক্ত আকাশের সাহায্যে বহুমুখী হয়ে সমস্ত রূপ সুন্দরভাবে দেখতে পারি, সেই রূপ আমাদের ভিতরে স্থিত জীবের পক্ষে চোখ উৎপাটিত করলে, তার চক্ষু তুলে ফেললে উন্মুক্ত আকাশের সাহায্যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমস্ত রূপ দর্শন করা উচিত। তদ্রূপ কান, নাক, জিহ্বা, চামড়া তুলে ফেললে খোলা মাধ্যমে অর্থাৎ শূন্যতার সাহায্যে আরও সুন্দরভাবে শব্দ শ্রবণ করা যেত, গন্ধ আঘ্রাণ করা যেত, রস আস্বাদন করা, স্পর্শ করা উচিত, তা সুন্দরভাবে দেখতে পেত। এরকম হয় কি? না বানতে, তা তো হয় না। মহারাজ, আপনার আগের কথার সাথে পরের কথার সাথে আগের কথার মিল হচ্ছে না। মহারাজ, যদি এই দিন্য নামক ব্যক্তি বাইরে গিয়ে দরজার পাশে দাঁড়ায়, তাহলে আপনি কি জানতে পারবেন যে দিন্য বাইরে দাঁড়িয়েছে? হ্যাঁ বানতে, জানতে পারবো। মহারাজ, যদি দিন্য ভেতরে এসে আপনার সামনে দাঁড়ায়, তাহলে কি আপনি এই বিষয়ে জানতে পারবেন? হ্যাঁ বানতে, জানতে পারবো অবশ্যই। মহারাজ, এই প্রকার আমাদের ভিতরে স্থিত সেই জিহ্বাতে নিক্ষিপ্ত রসসমূহের অম্লত্ব, লবণত্ব, তিক্তত্ব, কটুত্ব, কষায়ত্ব, মধুরত্ব জানতে পারে। হ্যাঁ বানতে, জানতে পারে। সেই রস প্রবিষ্ট হলে ভিতরে অবস্থিত জীব এর অম্লতাদি জানতে পারে কি? তার রস যদি ভিতরে চলে যায়, তা কি জানতে পারে? না বানতে, তা তো পারে না। মহারাজ, আপনার পরের কথার সাথে আগের কথার সাথে পরের কথার কোনো মিল থাকছে না। মহারাজ, যদি কোনো ব্যক্তি 100 কলসি মধু সংগ্রহ করিয়ে মধু একটা বিশাল খড়ার মধ্যে পূর্ণ করিয়ে ভালোভাবে মুখ বেঁধে কোনো ব্যক্তিকে তাতে ডুবিয়ে রাখে, তবে সে জানতে পারবে কি মধু সুস্বাদু নাকি তিতা? না বানতে, জানতে পারবে না, কারণ তাকে তো মুখ বাঁধা হয়েছে, সেজন্য আর কি। তো বললেন কেন সে জানতে পারবে না কেন? যেহেতু বানতে মধু তার মুখে প্রবেশ করে নাই, যেহেতু তার মুখ বাঁধা ছিল, তো পুরো শরীর ওখানে মিজালে ডুবালে তো উনি ওগুলো দিয়ে স্বাদ বুঝতে পারবে না। মহারাজ, আপনার পরের কথার সাথে আগের কথার মিল হচ্ছে না। বানতে, আপনার ন্যায় পণ্ডিতের সাথে আলাপ করতে আমি সমর্থ নই। সাধু বানতে, প্রকৃতত্ব বলুন তো, এরকম কেন হয়? তখন ভান্তে অভিধর্মানুকূল আলোচনায় রাজা মিলিন্দকে বুঝালেন, মহারাজ,
চোখ এবং রূপের মিলন হলে, সংযোগ হলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। এর উৎপত্তির সঙ্গে সঙ্গে স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনস্কার প্রভৃতি ধর্ম প্রত্যয় বসে উৎপন্ন হয়। এই ক্ষেত্রে কোনো জ্ঞাতা বা আত্মার উপলব্ধি হয় না। এই প্রকারে কান, নাক, জিহ্বা, ত্বক, মন এগুলো সম্পর্কেও এরকম জানতে হবে। অর্থাৎ দুইটি সংস্পর্শে একটা বিজ্ঞান উৎপন্ন হয়। বিজ্ঞান উৎপন্ন হলে আরগুলো সব এসে একসাথে উৎপন্ন হয়। এই সকল ধর্ম একের সাথে অপরের সংযোগ উৎপন্ন হয়। এক্ষেত্রে কোনো জ্ঞাতা বা আত্মা নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বানতে বুঝতে পেরেছি। রাজা বললেন, বানতে না বসেন, যে স্থানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেই স্থানে কি মনোবিজ্ঞানও উৎপন্ন হয়? হ্যাঁ মহারাজ, যে স্থানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেই স্থানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয়। বানতে প্রথমে কি উৎপন্ন হয়, চক্ষু বিজ্ঞান না মনোবিজ্ঞান? মহারাজ, প্রথমে চক্ষু বিজ্ঞান এবং পরে মনোবিজ্ঞান। বানতে না বসেন, চক্ষু বিজ্ঞান কি মনোবিজ্ঞানকে আদেশ করে যে যে স্থানে আমি উৎপন্ন হব তুমি সেই স্থানে উৎপন্ন হবে, অথবা মনোবিজ্ঞান চক্ষু বিজ্ঞানকে বলে যে যে স্থানে তুমি উৎপন্ন হবে আমি সেই স্থানে উৎপন্ন হব? না মহারাজ, তাদের মধ্যে পরস্পরের মধ্যে কোনো আলাপ আলোচনা হয় না। বানতে তাহলে কিভাবে যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়? মহারাজ, এদের মধ্যে নিম্নতা, ধারত্ব, পরিচিনিত্ব ও ব্যবহারত্ব সম্পর্কের জন্যই এরকম ঘটে থাকে। বানতে না বসেন, নিম্নত্ব হেতু কি প্রকারে যেখানে চক্ষু বিজ্ঞান হয় সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয় তা উপমা প্রদান করুন। মহারাজ বলুন তো, বৃষ্টি বর্ষিত হলে পানি কোন দিকে যায়? বানতে যেদিকে নিম্ন অঞ্চল সেদিকে যায়। পুনরায় অন্য সময়ে বৃষ্টি হলে সেই পানি আবার কোন দিকে যাবে? বানতে আগের যে পানি যেদিকে গিয়েছে এই পানিগুলো পরের পানিগুলো সেদিকেই যাবে। মহারাজ, আগের পানি কি পরের পানিকে আদেশ করে? আমি যেদিকে প্রবাহিত হচ্ছি, আমি যেদিকে যাচ্ছি তুমিও সেদিকে আমার পেছনে পেছনে আসিও, আমি যেদিকে যাচ্ছি সেদিকে প্রবাহিত হইও। অথবা পরের পানি আগের পানিকে বলে যে তুমি যেদিকে যাবে আমিও সেদিকে যাব। না বানতে, এদের পরস্পরের মধ্যে সেরকম কোনো আলাপ হয় না। জমি নিচে বলেই সেদিকেই প্রবাহিত হয়। মহারাজ, এইভাবে নিম্নত্ব হেতু যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। চক্ষু বিজ্ঞান ও মনোবিজ্ঞানকে আদেশ করে না আমি যেখানে উৎপন্ন হব তুমিও সেখানে উৎপন্ন হবে, আর মনোবিজ্ঞান ও চক্ষু বিজ্ঞানকে বলে না যে যেখানে তুমি উৎপন্ন হবে আমিও সেখানে উৎপন্ন হব। এইরূপ তাদের মধ্যে পরস্পর কোনো আলাপ হয় না, নিম্নত্ব হেতুই উৎপন্ন হয়। বানতে ধারত্ব হেতু কি প্রকারে যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয় তাও উপমা প্রদান করুন। মহারাজ, কোনো রাজার সীমান্ত নগর আছে ধরুন, যার দৃঢ় প্রাকার ও তোরণযুক্ত একমাত্র দরজা আছে। যদি কোনো ব্যক্তি তা থেকে বের হওয়ার ইচ্ছা করে কিভাবে বের হব? বানতে ওই দরজা দিয়ে বের হবে আর কি, যেটা একটা দরজা আছে। মহারাজ, যদি অপর ব্যক্তি বের হতে চায় তবে কোন দিক দিয়ে বের হবে? বানতে পূর্ব ব্যক্তি অর্থাৎ আগের ব্যক্তি যে দিক দিয়ে বের হয়েছে, যে দরজা দিয়ে বের হয়েছে সেই দিক দিয়ে সেও বের হবে। মহারাজ, কেন? এক্ষেত্রে প্রথম ব্যক্তি কি দ্বিতীয় ব্যক্তিকে আদেশ করে আমি যেদিকে বের হই তুমিও সেদিকে বের হইও, অথবা দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলে যে তুমি যেদিকে বের হবে সেদিকে আমিও বের হব? না বানতে, তাদের মধ্যে কোনো আলাপ হয় না। একটিমাত্র দরজা থাকলে যা দিয়ে একজন বের হয় অপরজনও তা দিয়ে বের হবে, সেটাই তো নিয়ম। মহারাজ, এই প্রকারেই দ্বারত্ব হেতু যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। ওদের মধ্যে উপরিউক্ত রূপ কোনো আলাপ হয় না। বানতে পূর্বচরিত স্বভাব হেতু কী রূপে যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞানও হয় তাও উপমা প্রদান করবে। মহারাজ, যদি একটি গরুর গাড়ি আগে আগে যায় পরের গরুর গাড়িটি কোন দিকে যাবে বলুন তো? বানতে যেদিকে আগের গাড়ি গিয়েছে পরের গাড়িও সেদিকে যাবে। মহারাজ,
কেন? আগের গাড়ি কি পরের গাড়িকে আদেশ করে যে আমি যেদিকে যাচ্ছি তুমিও সেদিকে যাবে, অথবা পরের গাড়ি আগের গাড়িকে বলে যে তুমি যেদিকে যাবে আমিও সেদিকে যাব? না বানতে, ওদের মধ্যে এরূপ কোনো আলাপ হয় না। গরুদের এরূপ স্বভাববশত একে অপরের পেছনে পেছনে যায়। মহারাজ, এই প্রকারেই পূর্বচরিত স্বভাববশত যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। এদের মধ্যে উপরোক্তরূপ কোনো আলাপ আলোচনা হয় না। বানতে সমব্যবহারবশত কী প্রকারে যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয় তাও উপমা প্রদান করুন। মহারাজ, মুদ্রা, গণনা, সংখ্যা ও লিপি প্রভৃতি শিল্প বিষয়ে নতুন শিক্ষার্থীর সন্দেহ উৎপন্ন হয়, কিন্তু সাবধানে বারবার ব্যবহারের ফলে সেই সংশয় সন্দেহ দূরীভূত হয়। অপর শিক্ষার্থীরও এরূপ সংশয় হয়, তা পরস্পরের আদেশে হয় না। সেই প্রকার পুনঃ পুনঃ ব্যবহারের ফলে যেখানে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। তাদের মধ্যে উপরোক্তরূপ কোনো আলাপও হয় না, সমব্যবহারবশত উৎপন্ন হয় থাকে। বানতে না ঘষেন, যেখানে সত্য বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয় কি? যেখানে ঘ্রাণ বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে জিহ্বা বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয় কি? যেখানে কায় বিজ্ঞান উৎপন্ন হয় সেখানে মনোবিজ্ঞানও উৎপন্ন হয় কি? হ্যাঁ মহারাজ, এরকমই চক্ষু বিজ্ঞানের মতো একই রকম, এগুলোর ক্ষেত্রে একই হবে। তখন বানতে ব্যাখ্যা করে দিলেন। তখন বানতে বলেন, হ্যাঁ মহারাজ, যেখানে কায় বিজ্ঞান উৎপন্ন হয় অর্থাৎ অন্যান্য বিজ্ঞানগুলো উৎপন্ন হয় সেখানে সব অন্যান্য বিজ্ঞানগুলো উৎপন্ন হয়। বানতে না ঘষেন, প্রথমে কায় বিজ্ঞান উৎপন্ন হয় এবং পরে মনোবিজ্ঞান উৎপন্ন হয়, না প্রথমে মনোবিজ্ঞান উৎপন্ন হয় এবং পরে কায় বিজ্ঞান উৎপন্ন হয়? মহারাজ, কায় বিজ্ঞান প্রথমে উৎপন্ন হয় এবং পরে মনোবিজ্ঞান উৎপন্ন হয়। বানতে না ঘষেন, কায় বিজ্ঞান কি মনোবিজ্ঞানকে বলে যে? ওই রকম আর কি, যেগুলো ব্যাখ্যা করা হয়েছে এরকম করে উত্তর দিয়েছে আর কি। কেউ কাকে নির্দেশ করে না, ওগুলো ধর্মমতেই উৎপন্ন হয়ে যায়। এটা বানতে আবার ব্যাখ্যা করলেন। তখন বানতে বললেন, না মহারাজ, তাদের মধ্যে পরস্পরের আলাপ হয় না, তারা এই স্বভাববশতই উৎপন্ন হয়ে থাকে। বানতে না ঘষেন, আপনি দক্ষ। রাজা বলেন, বানতে, যেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয় সেখানে স্পর্শ এবং বেদনাও উৎপন্ন হয় কি? হ্যাঁ মহারাজ, যেখানে মনোবিজ্ঞান উৎপন্ন হয় সেখানে স্পর্শ উৎপন্ন হয়, বেদনা, চেতনা, বিতর্ক এবং বিচারও উৎপন্ন হয় সাথে। স্পর্শের প্রমুখ সকল ধর্ম সেখানে উৎপন্ন হয় থাকে। বানতে না ঘষেন, স্পর্শের লক্ষণ কি? মহারাজ, স্পর্শ করা স্পর্শের লক্ষণ। বানতে উপমা প্রদান করুন। মহারাজ, যেমন দুই বেড়া যুদ্ধ করে তাদের এক বেড়াকে চক্ষুর ন্যায় অপর বেড়াকে রূপের ন্যায় বুঝতে হবে। ওদের মধ্যে সংযোগ তেমন, ওদের যেমন সংযোগ তেমন স্পর্শকে জানতে হবে। আরও উপমা প্রদান করুন। মহারাজ, যেমন কোনো লোক দুই হাতে তালি বাজায়, ওদের মধ্যে এক হাতকে চক্ষুর ন্যায় অপর হাতকে রূপের ন্যায় বুঝতে হবে। স্পর্শকে ওদের সংযোগের ন্যায় জানতে হবে। আরও উপমা প্রদান করুন। মহারাজ, যদি কেউ করতাল বাজায় অর্থাৎ তালি বাজায়, তবে এদের মধ্যে এক করতালকে চক্ষু ও অপরটিকে রূপশব্দেই জানতে হবে। তাদের সংযোগের ন্যায় স্পর্শকে জানতে হবে। এখানে যে স্পর্শ বলা হয়েছে, আমি একবার একটা ধ্যান কোর্সে একটা বান থেকে দেশনা দিতে দেখেছি। উনি সাধকদেরকে স্পর্শ বুঝাচ্ছেন যে, বলে যে একটা ফুল ফুটেছে, আমি দেখেছি, দেখে গিয়ে হাতে যখন ধরলাম এভাবে, তখন স্পর্শ হলো। তো আমি ছিলাম তখন ছোট শ্রমণ, বুঝতে পারিনি। তা আসলে এটা স্বাভাবিক দৃষ্টিতে সাধারণ ভাষায় স্পর্শ, কিন্তু অভিধর্মের যে ভাষা, জ্ঞানী ভাষায়, ধর্মীয় ভাষায় এটাকে স্পর্শ বোঝায় না। তাহলে এরকম ও যেভাবে ব্যাখ্যা করলো, হাতে ধরার পর তারপর স্পর্শ, কিন্তু ওখানে তো বলা হয়েছে বইতে যে চক্ষুর সাথে যে রূপের টাচিং হলে স্পর্শ উৎপন্ন হয়, এখানে ধরতে হবে না, এখানে দেখার সাথে সাথে স্পর্শ উৎপন্ন হয়ে গেছে। এটা হলো সেই স্পর্শের কথা বলা হয়েছে। সুতরাং আবুল তাবুল বান্তের দেশনা শুনলে মানুষও আবুল তাবুল পাগল হয়ে যাবে।
জ্ঞানী গুণী বান্তের দেশনা শুনলে আপনাদের জ্ঞান উৎপন্ন হবে। যারা আচরণও করে প্লাস দেশনাও করে তাদের দেশনা শুনতে পারলে আমাদের একটু বেশি ভালো হবে। আর যারা আচরণ করে না, নিজে বুঝতে পারেনি, বইয়ের কথাগুলো হলো এমন একটা ব্যাপার, এগুলো নিজে আচরণ না করলে বুঝতে পারে না। নিজেকে আচরণ করতে হয়, এগুলো কীরকম, কোনখানে কী সমস্যা, এগুলো বুদ্ধের দেশনাগুলো হলো সংক্ষেপ। এগুলো নিজেরা আচরণ না করলে এগুলো বোঝা যায় না, খুব কঠিন। এই জন্য তো উল্টো উল্টো দেশনা দিচ্ছে এখন। তবু তারা বলবে আমাদেরগুলো ভুল বা আরও অন্যান্য বান্তেরগুলো ভুল, এরকম বলে আর কি। আসলে আচরণকারী এবং ভালো ত্রিপিটক জ্ঞানে অধিক দক্ষতা আছে যার, তাদের দেশনা শুনলে আপনাদের উপকার হবে। আলতু ফালতু বান্তের দেশনা শুনলে আমরা বিভ্রান্ত হবেন। এরকম সময় এখন চলতেছে। এখন ঘরে বাইরে পথে ঘাটে আকাশে নিচে বাতাসে ওরে দেশক, আমি দেশক তুমি দেশক, দেখুন না আমি দেশক হয়ে গেছি কখন কখন জানি না, এরকম আর কি। যাক, যেগুলো যুক্তিপূর্ণ এবং যেরকম বান্তের দেশনা শুনলে আপনাদের জ্ঞান বাড়ে সেরকম শুনবেন। আমারগুলো শুনতে হবে, আমি ভালো, আমি আচরণ করি, আমি জ্ঞানী, এরকম আমি বলছি না। তবে জেনে শুনে একটু বিচার বিবেচনা করে শুনবেন, যাতে আপনাদের বিভ্রান্ত হতে না হয়। ধর্ম সম্পর্কে উল্টা চিন্তা চেতনা আপনাদের মনে ঢুকে না যায়। ওগুলো ঢুকে গেলে কিন্তু, একবার ঢুকে গেলে সেগুলো আর বের হতে চায় না। এটা মনের শাশ্বতবাদের মতো গ্রহণ করে ফেলে। যাকে শ্রদ্ধা করে ভক্তি করে ওনার কথাই বিশ্বাস করে, তো এখন আশেপাশে যে আছে তাকে তো শ্রদ্ধা করবে, কোথা থেকে পাবে ভালো। তো যাক, অনেক কথা বলে ফেলছি, এরকম আর কি। তো স্পর্শ বলতে ওটাকে বোঝায় না। স্পর্শ বলতে সরাইতন দ্বারে যে কোনো এই প্রসাদ রূপ আর গোচর রূপ এগুলোর সাথে স্পষ্ট টাচিং হলেই তখন স্পর্শ উৎপন্ন হয়ে যায়, তারপর অন্যগুলো এসে যায়। তো এটাই এখানে বলা হয়েছে। তার একবার রাজা বললেন, ভানতে না বসেন। তারপর এরপর বেদনার লক্ষণ কি? মহারাজ, অনুভূতি ও সংবেদন বেদনার লক্ষণ, উপমা প্রদান করুন। মহারাজ, যেমন কোনো ব্যক্তি রাজার সেবা করে, রাজা সন্তুষ্ট হয়ে তাকে উচ্চ পদ দান করে, সে সেই অধিকার হেতু পঞ্চগ্রাম্য বিষয়ে সমর্পিত চিত্ত হয়ে পরিতৃপ্তি সহকারে বাস করে, সুখে বাস করে। তার মনে হয় আমি আগে রাজার পরিচর্যা করেছিলাম, যাতে সন্তুষ্ট হয়ে রাজা আমাকে উচ্চ পদাধিকার দিয়েছেন। সেই কারণে তখন থেকে আমি এরূপ সুখানুভব করতেছি। মহারাজ, যে কোনো ব্যক্তি পুণ্যকর্ম করে দেহত্যাগের পর সুগতি পরায়ণ হয়ে স্বর্গলোকে উৎপন্ন হয়। সে সেখানে দিব্য পঞ্চকাম উপভোগ করে সুখে দিন যাপন করে। তার মনে চিন্তা হয় আমি আগে পুণ্যকর্ম করেছি, সেই কারণে আমি এরকম সুখ ভোগ করতেছি এখন। মহারাজ, এই প্রকারে অনুভব ও সংবেদন বেদনার লক্ষণ। ঠিক আছে বান্তে, এখন তাহলে বলুন সংজ্ঞার লক্ষণ কি? মহারাজ, সংজানন বা উপলব্ধির বিষয় হলো সংজ্ঞার লক্ষণ। কার সংজানন বা উপলব্ধি হয়? যেমন নীল, হলুদ, লাল, সাদা, গাঢ় প্রভৃতির রঙকে লোকে দেখেই জানতে পারে। মহারাজ, এরূপ জানা বা উপলব্ধি সংজ্ঞার লক্ষণ। আকৃতি জানা, তা ওটা কীরকম এটা জানা, এটা হলো সংজ্ঞার লক্ষণ। উপমা প্রদান করুন বান্তে। মহারাজ, যেমন রাজার কোষাধ্যক্ষ রাজকোষে ঢুকে রাজসম্পদ নীল, হলুদ, লাল, সাদা, মঞ্জিষ্ঠা প্রভৃতি রূপ স্তূপসমূহ সম্পদসমূহ দেখে জানতে এবং চিনতে পারে যে মহারাজ, সেই রূপ জানাই হলো সংজ্ঞার লক্ষণ। ঠিক আছে বান্তে, বুঝতে পারলাম বান্তে। আচ্ছা, চেতনার লক্ষণ কি? মহারাজ, চিন্তা করা বা মানসিক কর্ম প্রস্তুত করাই চেতনার লক্ষণ। উপমা প্রদান করুন বান্তে। মহারাজ, কোনো ব্যক্তি বিষ তৈরি করে নিজেও পান করে অন্যদেরকেও পান করায়, এবং সে নিজেও দুঃখ ভোগ করে অন্যদেরকেও দুঃখ দেয়। মহারাজ, এই প্রকারে কোনো কোনো লোক পাপকর্ম চেতনা দ্বারা সম্পাদন করে মৃত্যুর পর অপায় দুর্গতি অধপাত ও নরকে উৎপন্ন হয়। যারা তার অনুসরণ করে তারাও নরকে উৎপন্ন হয়। মহারাজ, পক্ষান্তরে কোনো ব্যক্তি ঘি, মাখন, তেল, মধু, গুড় প্রভৃতি একত্রে একটা খাদ্য
উন্নত মানের খাদ্য তৈরি করে, নিজেও পান করে, নিজেও খায়, অন্যদেরকেও পান করে, অন্যদেরকে খাওয়ায়। সে নিজেও সুখী হয় এবং অন্যদেরকেও সুখী করে। এরূপে মহারাজ কোনো লোক পুণ্যকর্ম চেতনা দ্বারা সম্পাদন করে, মৃত্যুর পর সুগতি ও স্বর্গলোকে উৎপন্ন হয়। মহারাজ এই প্রকারে চিন্তা করা এবং মানসিক কর্ম প্রস্তুত করাই চেতনার লক্ষণ। বানতে না বসেন, বুঝতে পারলাম। এখন বিজ্ঞানের লক্ষণ কি একটু বলুন। মহারাজ বিশেষভাবে জানা বিজ্ঞানের লক্ষণ উপমা প্রদান করুন বানতে। মহারাজ যেমন নগররক্ষক চৌরাস্তার মধ্যে বসে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক থেকে আগত ব্যক্তিদেরকে দর্শন করে, সেরূপ মহারাজ লোকে চোখ দিয়ে যে রূপ দেখে তা বিজ্ঞান দ্বারা বিশেষভাবে জানে। তদ্রূপ কান দিয়ে যে শব্দ শুনে, নাক দিয়ে যে ঘ্রাণ নেয়, জিহ্বা দিয়ে যে রস আস্বাদন করে, কায় দ্বারা যে স্পর্শ করে এবং মন দিয়ে যে ধর্ম জানে বা বিজ্ঞান দ্বারা বিশেষভাবে জ্ঞাত হয়, মহারাজ এই প্রকারে বিশেষ রূপে জানা বিজ্ঞানের লক্ষণ। বানতে বুঝতে পারলাম। বানতে না বসেন, বিতর্কের লক্ষণ কি? মহারাজ কোনো এক বস্তুর উপর চিন্তাকে নিবদ্ধ রাখায় বিতর্কের লক্ষণ। উপমা প্রদান করুন। মহারাজ যেমন সূত্রধর সুমার্জিত কাষ্ঠখণ্ডকে সন্ধিস্থলে সংলগ্ন করে, সেরূপ কোনো এক বস্তুর উপর চিন্তাকে নিবদ্ধ রাখায় বিতর্কের লক্ষণ। বানতে না বসেন, আপনি দক্ষ। বানতে বিচারের লক্ষণ কি? মহারাজ অনুমার্জন বা আঘাতকরণই বিচারের লক্ষণ। উপমা প্রদান করুন। মহারাজ যেমন কোনো কাঁসার থালাকে আঘাত করলে উহা অনুরব করে, অর্থাৎ শব্দ করে আর কি। মহারাজ এই ক্ষেত্রে আঘাত হচ্ছে বিতর্ক এবং অনুরবকে বিচার রূপে জানতে হবে। বানতে না বসেন, বুঝতে পারলাম। আসলে আপনি অনেক দক্ষ। আরেকবার রাজা বললেন, বানতে না বসেন, এই সম্মিলিত চেতন ধর্মসমূহের পৃথকত্ব ভিন্ন ভিন্নভাবে বিভাগ করে দেখাতে পারা যায় কি? যেমন ইহা স্পর্শ, ইহা চেতনা, ইহা বিজ্ঞান, ইহা বিতর্ক, ইহা বিচার। মহারাজ এরূপে দেখাতে পারা যায় না। উপমা প্রদান করুন বানতে। মহারাজ রাজার পাচক যদি রস তৈরি করে, সে সেখানে দই, লবণ, আদা, জিরা, মরিচ প্রভৃতি অনেক জিনিস প্রদান করে। রাজা যদি তাকে বলেন, আমাকে দইয়ের রস পৃথক করে দাও, লবণের রস পৃথক করে দাও, আদা, জিরা ও মরিচ প্রভৃতি ওখানে নিক্ষিপ্ত সকল জিনিসের রস আলাদা আলাদা করে দাও, মহারাজ তাহলে সে এই সকল সম্মিলিত রসের এক রস পৃথক করে দিতে পারবে কি? যেমন অম্লত্ব, মধুরত্ব, তিক্ত, কষায়, লবণ ও কটু, এগুলো পৃথক করে দেখাতে পারবে না? বানতে এগুলো দেখাতে না পারে, তবুও সমস্ত রস নিজ নিজ লক্ষণ অনুসারে ওই সেখানে বিদ্যমান থাকে। মহারাজ এরূপে সেই সম্মিলিত চেতন ধর্মসমূহের পৃথকত্ব ভিন্ন ভিন্নভাবে ভাগ করে দেখাতে পারা যায় না, অথচ সমস্ত চেতন ধর্ম নিজ নিজ লক্ষণ অনুসারে বিদ্যমান থাকে। বানতে বুঝতে পারলাম, আপনি দক্ষ। স্থবির বললেন, মহারাজ লবণ চোখে দেখে জানা যায় কি? বানতে জানা যায়। মহারাজ সুন্দরভাবে বিবেচনা করে উত্তর দিবেন। বানতে জিহ্বা দিয়ে জানা যায় আর কি। মহারাজ জিহ্বা দিয়ে জানা যায়। বানতে সব রকম লবণ জিহ্বা দ্বারা জানা যায় কি? মহারাজ সব রকম লবণ জিহ্বা দিয়ে জানা যায়। বানতে যদি তা হয় তবে কি কারণে উহা গরুর গাড়িতে তুলে বহন করে? শুধুমাত্র লবণই বহন করা উচিত নয় কি? মহারাজ শুধুমাত্র লবণ আহরণ করা সম্ভব নয়, যেহেতু লবণ ও উহার গুরুত্ব ভিন্ন ভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য হলেও একসঙ্গে এমনভাবে মিলিত আছে যে পৃথক করা সম্ভব নয়। মহারাজ লবণ পাল্লার মধ্যে মাপতে পারা যায় কি? বানতে মাপা যায় না মহারাজ, লবণ পালার মধ্যে তুলে মাপা যায় না, শুধুমাত্র এর গুরুত্ব মাপা যায়, অর্থাৎ এটা ভারী, এটার যে এটা জানা যায়। বানতে না বসেন, আপনি দক্ষ।